বন্ধুরা, আমি বারবার একটা কথা বলে নিচ্ছি তোমাদের কাছে, সেটা হচ্ছে যে কোনো দেশকে যদি উন্নত শিখরে নিয়ে যেতে হয়, তোমাকে প্রথমে অর্থনৈতিক মুক্তি যদি তুমি চাও, তার পূর্ব শর্ত হচ্ছে তোমার রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করতে হবে। এবং বাকশালের মূল লক্ষ্য ছিল এই দুইটা, শক্তিশালীভাবে, শক্তভাবে। একটা হচ্ছে তোমার অর্থনৈতিক মুক্তি লাগবে, আর হচ্ছে যুদ্ধ পরবর্তী অবস্থায় একটা ধ্বংসস্তূপে পরিণত দেশ, যেখানে নানান পার্টি, নানান বিভক্তি, নানান মানুষ এ চায় ক্ষমতা দখল করা, এ চায় অর্থনৈতিক সিন্ডিকেট, এ চায় দুর্নীতি, মানে এই যে একটা অরাজকতা, এই শৃঙ্খল থেকে বের হয়ে এসে বঙ্গবন্ধু নিজেই বলেছে, আমি একটা শক্তভাবে কড়া নাড়তে চাই, শক্তভাবে একটা ঘা দিতে চাই আমাদের এই ধ্বংস হয়ে যাওয়া রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা থেকে। তো বাকশালের ক্ষেত্রে মূল লক্ষ্য ছিল, আমার পর্যালোচনা হচ্ছে, এটা পরে তোমরা নিজেরা পর্যালোচনা করে নিও, আমি বাকশালের বিবরণ দেওয়ার পরে, কিন্তু আমার পর্যালোচনা হচ্ছে যে বঙ্গবন্ধু বাকশালের ক্ষেত্রে দুইটা জিনিসকে প্রাধান্য দিতে চেয়েছিলেন। সেটা হচ্ছে অর্থনৈতিক মুক্তি, বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি, এবং সেকেন্ড হচ্ছে এই দেশের রাজনৈতিক যে অস্থিরতা, এবং অস্থিরতা বলার যথেষ্ট কারণ আছে। তখনকার অনেকগুলো সশস্ত্র রাজনৈতিক পার্টি হয়েছিল, তোমরা যেটা অনেকে যেটা সেই সিরাজ শিকদারের কথা বলে, আমার কয়েক দল সিরাজ শিকদারের ব্যাপারে খুব মায়া কান্না। সিরাজ শিকদার আসলে মহান নেতা ছিল, কিন্তু সিরাজ শিকদার ছিল একটা সশস্ত্র বাহিনীর কমান্ড ইন চিফ, এবং তার হত্যাযজ্ঞ এবং ইতিহাস, ব্যাংক ডাকাতি, লুণ্ঠন, মানুষ কাছ থেকে অর্থ সম্পদ কেড়ে নিয়ে যাওয়া, এগুলো যদি কেউ পড়েন তাহলে বুঝতে পারবেন আসলে তার বিষয়টা কি। যার দিকে যাবেন, এরকম অনেক ছিন্ন সশস্ত্র বাহিনীর উদ্ভব ঘটেছিল বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এবং খাদ্যদ্রব্যের তো পরক্ষণে 1 বছর আগে আমরা হচ্ছে গিয়া দুর্ভিক্ষ মোকাবেলা করেছি, অর্থাৎ খাদ্যদ্রব্যের ক্ষেত্রে আমরা অনেক চাপ, দুইটা চাপ একদম শক্তিশালী ছিল, সেটা হচ্ছে অর্থনৈতিক চাপ এবং হচ্ছে রাজনৈতিক অস্থিরতার চাপ। বঙ্গবন্ধুর মূল লক্ষ্যই ছিল এই দুইটাকে আমি কিভাবে মুক্ত করবো বাংলাদেশ থেকে এই দুইটাকে আমি কিভাবে অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক অস্থিরতা দূর করবো, সেটা মূল লক্ষ্য ছিল বাকশালের মূল লক্ষ্য। এবং চলুন, বাকশাল কি, বাকশাল কোথা থেকে আসলো? বাকশাল হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, আমরা তো এগুলোর অর্থ জানি, এর সমন্বয় একটি পার্টি। এই পার্টি করা মানে কি হয়েছে, যে জাস্ট সোজা এক্সাম্পল দিই, সহজ এক্সাম্পল দিলে, এই পার্টি করার মানে কি হয়েছে যে বিএনপি নিষিদ্ধ, জাতীয় পার্টি নিষিদ্ধ, অমুক নিষিদ্ধ, তমুক নিষিদ্ধ। আসলে বিষয়টি মূল লক্ষ্য কিন্তু তা ছিল না। মূল লক্ষ্য ছিল একটা জোট করা, একটা জোটে নিয়ে চলে আসা, একটা জোটের অন্তর্ভুক্ত করা। যেমন এই বাকশালের মধ্যে তোমার ছাত্রদের কথা বলা হয়েছে, তরুণ নেতাদের কথা বলা হয়েছে, শ্রমিকদের কথা তো স্পষ্ট করে এখানে কোটই করা আছে, ঠিক আছে, কৃষকদের কথা তো একদম কোট করা আছে, এবং ইভেন আমলাদের বিষয়েও এই পার্টির অন্তর্ভুক্তকালীন তাদের অবস্থানটা কোন জায়গায় হবে, কিরকম হবে, সে ব্যাপারেও একটা লক্ষ্য ছিল। তার মানে বাকশাল এইটা না শুধু একটা পার্টি থাকবে আর বাকি সব পার্টি বিলুপ্ত হয়ে যাবে, মোটেও এইটা না। মূল বিষয়টা ছিল সমস্ত পার্টিকে একটা জোটবদ্ধ করে রাজনৈতিক অস্থিরতা দূর করা, যাতে দেশের রাজনৈতিক অস্থিরতা না থাকে। তৎকালীন সময়ে যেসব পার্টি ছিল সেই পার্টিকে অন্তর্ভুক্ত করে একটা জোট তৈরি করা, যে জোট করেছিল মালয়েশিয়া, বার্সান, যে জোট করেছিল মালয়েশিয়া, তারপর হচ্ছে যে জোট করেছে সিঙ্গাপুর। অন্যান্য দলের উদাহরণ নাই দিলাম, কারণ তারা সেখানে স্পষ্ট বলেছে একদলীয় শাসন ব্যবস্থা, একটা দল থাকবে। আর কোনো দেশ করছে পরম রাজতন্ত্র, যেমন কাতার, এগুলোর ক্ষেত্রে নাই বললাম, ঠিক আছে। আমরা খুব কাছাকাছি দুইটা দেশের কথাই বলি। যেটা করেছে হচ্ছে তোমার ভিয়েতনাম, তারা একটা জোট করে সমস্ত রাজনৈতিক দলকে একটা জোটের মধ্যে নিয়ে আসছে, যাতে রাজনৈতিক অস্থিরতা থাকে না, ঠিক আছে। এখন এটা বর্তমান পরিস্থিতিতে, বর্তমান ক্ষেত্রে অনেকে যারা খুব গণতন্ত্র করেন, তাদের কাছে খুব খারাপ লাগে যে এই মিয়া এটার পক্ষে গাঙিয়ে দিতেছে। কিন্তু ভাই, এগুলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বিষয়। আপনাদের কাছে ভালো না লাগতে পারে, খারাপ লাগতে পারে, আপনাদের ভিন্ন মতামত থাকতে পারে, আমি সেটা আপনাদের একদম চিন্তার বাকস্বাধীনতা। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, গণতন্ত্র সব দেশের জন্য, সব জনগণের জন্য না। অথর্ব অশিক্ষিত এবং জ্ঞানহীন, কুসংস্কারে লিপ্ত এবং ধর্মীয় অন্ধ, এই যে বিষয়গুলো, মানে একটা দেশের জন্য যে অপসংস্কৃতি, সেই দেশের জন্য আসলে গণতন্ত্র না। সেই দেশের জন্য গণতন্ত্র গণরিয়া। গণতন্ত্রের স্টেজে যেতে হলে, মুক্ত গণতন্ত্রের স্টেজে যেতে হলে একটা অবস্থানের জনগণ দরকার, যার বুদ্ধি, বাক, চিন্তা ভাবনা সমস্ত কিছু আছে। সাপোজ আমাদের দেশে কিছুদিন পর হচ্ছে নির্বাচন হবে, এখানে একটা মানুষের, নাগরিকের ভোট দেওয়া একটা গণতান্ত্রিক অধিকার, তাই না? এখন আমাদের দেশে হলো কি 11 কোটি 12 কোটি ভোটার। আপনি যদি প্রত্যন্ত অঞ্চলে যান, সে তার যে প্রার্থীকে ভোট দিবে, সেই প্রার্থী সম্পর্কে সে কি জানে? সে কি জানে আমাদের দেশে এখন অর্থনৈতিক অবস্থা কি, জিডিপি কোথায়, কি করা উচিত, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার কি হাল? আর ঠিক এই পক্ষে আমার যে প্রতিনিধিকে আমি ভোট দিতে যাচ্ছি, সে আসলে এই পক্ষের ব্যাপারে সে বিজ্ঞ কিনা, সে আমাদের পক্ষে কাজটা করবে কিনা, সে এই এত কিছু জেনে ভোট দেয়, তাহলে কি গণতন্ত্র আসল প্রয়োগ হইল? গণতন্ত্র আসল প্রয়োগ তো বাংলাদেশের সিন্ডিকেট প্রয়োগ। মানে ওই লোকগুলোর কাছে সবচেয়ে বেশি সুন্দর, রসালো, সিস্টেমেটিক প্রপোজাল নিয়ে যত দ্রুত সেই ভোটারদের কাছে যে যাবে, সেই ভোটার তাকেই ভোট দেবে। তাহলে এটা কি গণতন্ত্র হইল নাকি? গণতন্ত্র তো আপনি কথা বলবেন, আপনি আপনার সমস্ত দায় বুঝে নেবেন, আপনার গণতন্ত্রের সমস্ত কিছু সে স্পষ্টভাবে করতেছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন, তারপর না গণতান্ত্রিক চর্চা, তাই না?
যাই হোক, এটা আমার টোটালি ব্যক্তিগত ভাবনা ভাই। বাকশালের ক্ষেত্রে মূলত 4টি স্তম্ভ দাঁড় করানো হয়েছিল, শক্তিশালী 4টি স্তম্ভ চিন্তা করা হয়েছিল। সেই স্তম্ভগুলো হচ্ছে রাজনৈতিক ঐক্য, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, উৎপাদন বৃদ্ধি অর্থাৎ অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে যে প্রকল্প, দুর্নীতি ও চোরাচালান বন্ধকারে, দুর্নীতি ও চোরাচালান রোধ, এই 4টি বিষয় ছিল মূল স্তম্ভ। এবার সে রাজনৈতিক ঐক্য, রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে কি লিপিবদ্ধ করা ছিল? রাজনৈতিক ঐক্যটা আসলে কিভাবে হবে? দেশের সমস্ত রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা এবং সেনাবাহিনীকে একটি একক প্ল্যাটফর্মে নিয়ে আসা ছিল মূল লক্ষ্য। কোনো দলকে নিষিদ্ধ করার না। উদাহরণটা আবার বলতে হয় যে মালয়েশিয়া নিয়ে আমরা নাচানাচি করে একদম পাগল হয়ে যাই, তাদের প্রশংসায় পঞ্চমুখ, ডক্টর মাহাথির মোহাম্মদের শাসন ব্যবস্থা নিয়ে আমরা গর্ববোধ করি। সেই দেশের শাসন ব্যবস্থা 1965 সাল থেকে 2018 সাল পর্যন্ত কিন্তু এই একই টাইপের ছিল, জোট করে তারা তাদের রাজনৈতিক ঐক্য করার জন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছিল সবাইকে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই রাজনৈতিক ঐক্যর এই বিষয়টাকে মানে এটাকে তার বিরোধী বলেন আর তৎকালীন মুক্তিযুদ্ধ বিরোধী বলেন, যে দলের লোকেরাই বলেন, যারা মনে করতেছিল যে আমার ক্ষমতায় বুঝি ছুটে গেল, আমি কদিন পরে প্রধানমন্ত্রী হব, এই বুঝি আমার প্রধানমন্ত্রী খেয়ে দিল শেখ মুজিবুর রহমান, তারা এই বিষয়টাকে জনগণের কাছে কিভাবে প্রচার করেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা দল, তার নিজের দল রেখে বাকি সব দল নিষিদ্ধ করে ফেলেছে, রাজতন্ত্র কায়েম করতে যাচ্ছে, এবং খাওয়াইলো জনগণ, অনেকে খেয়েছে অনেকে খায় নাই। হ্যাঁ, যে ব্যাপারটা এইভাবেই ছড়ানো হয়েছে। এবং আমি মনে হয় যে আমি যদি ভুল না করি, যে আপনারা অনেকেই হয়তো বা এই জিনিসটাই শুনেছেন, বিষয়টা ছিল ভুল।